পার্কে একা বসে একটি মেয়ে কাঁদছিল। ফল বিক্রেতা ছেলেটি যা করল তা দেখে মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, সকাল ঠিক 10টা বাজছিল যখন অনন্যা নামের একটি মেয়ে একা পার্কের ভেতরে ঢুকল। হাতে একটি ছোট ব্যাগ ছিল, কাঁধ দুটি কিছুটা ঝুলে পড়া, আর চোখে সেই অস্থিরতা যা কোনো অপেক্ষার কারণে তৈরি হয়। এটি কোনো সাধারণ সকাল ছিল না। সে না বেড়াতে এসেছিল আর না প্রশান্তি খুঁজতে। তার পা সরাসরি পার্কের মাঝখানে থাকা পুরনো একটি বেঞ্চের দিকে এগিয়ে গেল, যেন আগে থেকেই ঠিক করা ছিল যে তাকে সেখানেই বসতে হবে। বেঞ্চে বসার সাথে সাথেই সে ব্যাগটিকে নিজের কাছে টেনে নিল, যেন ওই ব্যাগে শুধু কাপড় নয়, তার পুরো জীবনটা সিমটে আছে। ফোনটা তার হাতের তালুতে ছিল। স্ক্রিনটা বারবার জ্বলে উঠছিল একই নামের সাথে, অমিত। সকালের শেষ মেসেজটি এখনও চোখের সামনে ভাসছিল, আমি আসছি, শুধু একটু সময় লাগবে। অনন্যা দীর্ঘশ্বাস ফেলল এবং আকাশের দিকে তাকালো। সে নিজেকে বলল যে সে ঠিক জায়গায় এসেছে, ঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু মনের কোনো এক কোণে হালকা ভয়ও বাসা বেঁধেছিল। সময় ধীরে ধীরে এগোতে লাগল। 11টা বাজল, তারপর 12টা। পার্কে কোলাহল বজায় ছিল। বাচ্চারা খেলছিল, বৃদ্ধরা নিজেদের গতিতে হাঁটছিলেন, কিছু মানুষ হাসাহাসি করতে করতে চলে যাচ্ছিলেন। সবকিছু স্বাভাবিক ছিল, শুধু একটি জিনিস ছিল অস্বাভাবিক: অনন্যার অপেক্ষা। সে প্রতি কয়েক মিনিটে ফোন দেখছিল, নেটওয়ার্ক চেক করছিল, কল করছিল। কখনো ফোন বাজত না, কখনো বন্ধ পাওয়া যেত। প্রতিবার মনটা আরও একটু ভারী হয়ে উঠছিল। দুপুর হতে হতে রোদ কড়া হয়ে উঠল। বেঞ্চ গরম হয়ে গিয়েছিল, কিন্তু অনন্যা উঠল না। তার মুখে ঘাম ছিল, চোখে ক্লান্তি, আর ভেতরে এক অদ্ভুত অস্থিরতা। দুপুর 2টো পর্যন্ত সে নিজেকে বোঝালো যে হয়তো কোনো বিপদ বা বাধ্যবাধকতা এসে পড়েছে। 4টে পর্যন্ত সে নিজের উপর বিশ্বাস রাখার চেষ্টা করল, কিন্তু যখন 5টা বেজেও কেউ এলো না, তখন তার ধৈর্য ভাঙতে শুরু করল। ওই পার্কের এক কোণে রাহুনের ফলের দোকান ছিল। সে সকাল থেকেই অনন্যাকে দেখছিল। প্রথমে তার মনে হয়েছিল কোনো শিক্ষিত মেয়ে হবে, হয়তো কারোর জন্য অপেক্ষা করছে। কিন্তু সময় যত পার হতে লাগলো, রাহুলের কিছু একটা ভুল মনে হতে শুরু করল। সে দেখল অনন্যার চেহারা বদলে যাচ্ছে। ফোনে তার গলা কখনো চড়ে যাচ্ছিল, কখনো ভেঙে পড়ছিল। কখনো সে উঠে 2-4 পা হাঁটছিল, আবার ফিরে এসে ওই একই বেঞ্চে বসে পড়ছিল। 4টে পর্যন্ত সে নিজেকে সামলে রেখেছিল। 5টায় সে অস্থির হয়ে পড়ল। 6টায় তার ফোনে স্পষ্ট ঝগড়া দেখা যাচ্ছিল, আর 6:30টায় তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। রাহুল দূর থেকে এসব দেখছিল এবং বুঝে গেল যে বিষয়টা সাধারণ নয়। এরই মধ্যে পার্কের অন্য প্রান্ত থেকে 3টি ছেলে উঠল। তাদের চলাফেরায় ছিল বেপরোয়া ভাব, আর চোখে অদ্ভুত এক চকমক। তারা কোনো কারণ ছাড়াই পার্কে বসেছিল, আর এখন তাদের নজর সরাসরি অনন্যার ওপর গিয়ে পড়ল। তারা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। অনন্যা যখন এটা টের পেল, তার শরীর শক্ত হয়ে গেল। সে ব্যাগটা আরও শক্ত করে ধরে নিল। একটি ছেলে কাছে এসে জিজ্ঞেস করল, এতক্ষণ ধরে বসে আছো, কারোর অপেক্ষা করছো? অনন্যা কোনো জবাব দিল না, তার গলা আটকে গিয়েছিল। দ্বিতীয় ছেলেটি হাসল এবং বলল, মনে হয় কেউ আসার নেই। এখন ভয়টা পরিষ্কার অনুভব করা যাচ্ছিল। পার্ক প্রায় খালি হয়ে গিয়েছিল। সূর্য ডুবছিল, আর আলো কমতে শুরু করেছিল। অনন্যা হঠাৎ উঠল এবং দ্রুত পায়ে রাহুলের দোকানের দিকে চলে এলো। রাহুল তাকে নিজের দিকে আসতে দেখল এবং সাথে সাথে বুঝে গেল যে সে যা আন্দাজ করেছিল তা ঠিক। অনন্যার গলা কাঁপছিল যখন সে জিজ্ঞেস করল, আপনি এখানে কখন পর্যন্ত থাকবেন? রাহুল ঘড়ি দেখল এবং বলল, এই তো গুছিয়ে নিচ্ছি, এখনই বেরোব। এটা শুনেই অনন্যার মুখে ভয় পরিষ্কার ফুটে উঠল। সে সাহস সঞ্চয় করে বলল, দয়া করে আপনি যাবেন না। রাহুল চুপ হয়ে গেল। সে জানত যে বেশি রাত পর্যন্ত থাকা ঠিক নয়, কিন্তু এই মেয়েটিকে এমন অবস্থায় ফেলে যাওয়া তার চেয়েও বেশি ভুল ছিল। রাহুল নিচু স্বরে বলল, এই যে 3টে ছেলে, এরা ঠিক নয়। আমি এদের চিনি। আমি চলে গেলে তোমার সমস্যা হতে পারে। অনন্যার চোখ ভরে এলো। সে হঠাৎ হাতজোড় করে ফেলল, আজকের রাতটা শুধু আমাকে নিরাপদে কোথাও পৌঁছে দিন, কাল আমি নিজেই নিজের পথ খুঁজে নেব। রাহুল তার চোখের দিকে তাকালো। সেখানে কোনো চালাকি ছিল না, ছিল শুধু ভয় আর ভাঙা বিশ্বাসের ক্লান্তি। সে সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে অনন্যার ব্যাগ তুলে নিল এবং বলল, চল। তারা দুজন যখন সামনে এগোলো, ওই 3টে ছেলে রাস্তায় এসে দাঁড়ালো। কোথায় নিয়ে যাচ্ছ একে? রাহুল না থেমেই জবাব দিল, কাছেই এর আত্মীয়র বাড়ি আছে। একটি ছেলে হাসল, কিন্তু রাহুল পা থামাল না। কিছুক্ষণ পর তারা সেখান থেকে বেরিয়ে গেল। কিছু সময় পর একটি সাধারণ বাড়ি সামনে এলো। দরজা খুলল। রাহুলের মা প্রশ্ন করলেন, তারপর অনন্যাকে দেখলেন। রাহুল শুধু এটুকুই বলল, মা, আগে ভেতরে আসতে দাও। বাড়িটি ছোট ছিল, কিন্তু তাতে আপনত্ব ছিল। খাবার দেওয়া হলো। অনন্যা প্রথম গ্রাস মুখে নিয়েই ভেঙে পড়ল। সব গল্প কান্নার সাথে বেরিয়ে আসতে লাগল। ভালোবাসা, প্রতারণা, পালিয়ে আসার ভুল, এবং সেই মানুষটি যে শেষ মুহূর্তে তাকে একা ছেড়ে দিল।
রাহুলের মা তার মাথায় হাত রাখলেন এবং বললেন, ভয় পাস না মা, আজ থেকে তুই একা নোস। সেই মুহূর্তে অনন্যার মনে হল জীবন হয়তো তাকে ফেলে দেয়নি, বরং সঠিক জায়গায় এনে দাঁড় করিয়েছে। কিন্তু সে জানত না যে এটি শুধু একটি রাত নয়, তার পুরো জীবনের মোড়। সেই রাতে অনন্যা অনেকক্ষণ ঘুমাতে পারল না। রাহুলের বাড়ির ছাদটা টিনের ছিল। বাইরে থেকে আসা হাওয়ায় মাঝে মাঝে শব্দ হচ্ছিল, আর ভেতরে তার মন প্রতিটি শব্দে চমকে উঠছিল। সে মেঝের তোষকে এপাশ ওপাশ করছিল। চোখ বন্ধ করলেই সারাদিনের ওই পার্ক, ওই বেঞ্চ, ওই ফোন আর ওই অপেক্ষা সামনে চলে আসছিল। অমিতের মুখটা কখনো পরিষ্কার দেখা যাচ্ছিল, কখনো ঝাপসা হয়ে যাচ্ছিল। সবচেয়ে বেশি বিঞ্চ ছিল তার শেষ বাক্যটি, আমি তোমার জন্য ভিখারি হতে পারবো না। এই কথাগুলো যেন তার বুকের ওপর পাথর হয়ে বসেছিল। রাহুলের মা সরলা দেবী মাঝে মাঝে উঠে তাকে দেখে যাচ্ছিলেন। তিনি অনেক কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিলেন, কিন্তু চুপ থাকাই শ্রেয় মনে করলেন। তার অভিজ্ঞতা ছিল যে কিছু ক্ষত প্রশ্ন দিয়ে নয়, সময় দিয়ে সারে। মাঝরাতের পর কোনো এক সময় অনন্যার চোখ লেগে এলো। ঘুম গভীর ছিল না, শুধু শরীরটা হার মেনে নিয়েছিল। সকালে জানলা দিয়ে সূর্যের আলো ভেতরে এলে অনন্যার চোখ খুলল। এক মুহূর্তের জন্য তার মনে হলো সে হয়তো নিজের ঘরে আছে, কিন্তু পরের নিঃশ্বাসেই সব মনে পড়ে গেল। সে উঠে বসল। ঘরে সাদামাটা ভাব ছিল, একটি আলমারি, একটি ছোট পাখা আর দেয়ালে টাঙানো ভগবানের ছবি। কিন্তু সেই সাদামাটা ভাবে এক অদ্ভুত শান্তি ছিল, যা সে গতকাল পায়নি। রান্নাঘর থেকে বাসনের শব্দ আসছিল। অনন্যা ইতস্তত বোধ করতে করতে বাইরে এলো। সরলা দেবী উনুনের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি ঘুরে তাকালেন এবং মৃদু হাসির সাথে বললেন, উঠেছিস মা? ভয় পাস না, এখানে কেউ কিছু জিজ্ঞাসা করবে না। এটা শুনে অনন্যার চোখ আবার ভরে এলো। সে ধীরে ধীরে মাথা নাড়ল। প্রাতরাশের সময় রাহুলও এলো। সে স্বাভাবিক স্বরে জিজ্ঞাসা করল, এখন শরীর ঠিক আছে? অনন্যা প্রথমবার তাকে ভালো করে দেখল। কালকের দৌড়দৌড়ি আর ভয়ের মাঝে সে খেয়াল করেনি, কিন্তু এখন সে অনুভব করল যে রাহুলের চোখে কোনো লোভ ছিল না, ছিল শুধু চিন্তা আর মানবিকতা। সে ধীরে বলল, হ্যাঁ, একটু ভালো। প্রাতরাশের পর রাহুল দোকানের জন্য বের হবার প্রস্তুতি নিতে লাগল। যাওয়ার সময় সে তার মাকে বলল, আজ আমি তাড়াতাড়ি চলে আসব। এই কথাটি অনন্যা শুনল, কিন্তু বুঝতে পারল না এটি তার জন্য বলা হয়েছে নাকি অভ্যাসবশত। সরলা দেবী তাকে পাশে বসালেন এবং ধীরে জিজ্ঞাসা করলেন, এখন ভবিষ্যতে কি ভেবেছিস? অনন্যা চুপ রইল। সত্যিটা হলো সে কিছুই ভাবেনি। সে শুধু সেখান থেকে পালিয়ে এসেছিল। সামনের পথ অন্ধকারে ছিল। দিন কাটতে লাগল। অনন্যা বাড়ির ছোটখাটো কাজে হাত বাড়াতে লাগল। ঝাড় দেওয়া, বাসন ধোয়া, এসব করতে গিয়ে সে এক অদ্ভুত শান্তি পেল। হয়তো এই কারণে যে প্রথমবার সে কোনো বোঝার মতো নয়, একজন মানুষের মতো থাকছিল। কিন্তু মনের ভেতরে ভয় এখনও বসেছিল। যদি কেউ জিজ্ঞেস করে তবে সে কি জবাব দেবে? যদি তার বাড়ির লোক এখানে পৌঁছে যায়? সন্ধ্যায় রাহুল ফিরল। সে ফলের থলি রাখল এবং মায়ের সাথে কথা বলতে লাগল। অনন্যা চুপচাপ এক কোণে বসেছিল। তখন রাহুলের মা বললেন, মা, এখানে যতদিন খুশি থাকতে পারিস, কিন্তু সত্যি থেকে পালিয়ে খুব দূরে যাওয়া যায় না। এই বাক্যটি অনন্যার মনে গেঁথে গেল। সে প্রথমবার পুরো গল্পটি বিস্তারিত বলল। কিভাবে অমিতের সাথে আলাপ হয়েছিল, কিভাবে বিশ্বাস গড়ে উঠেছিল, কিভাবে ঘর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং কিভাবে শেষ মুহূর্তে সবকিছু ভেঙে গেল। যখন সে তার বাবার কথা বলল, বাড়ি ফিরিস না, তখন সরলা দেবীর চোখ ভিজে উঠল। তিনি বললেন, মেয়েরা ভুল করলে তাদের পথ দেখানো হয়, ত্যাগ করা নয়। সেই মুহূর্তে অনন্যার প্রথম মনে হল তার ভুলটা এত বড় ছিল না, যার জন্য তাকে পুরো জীবনের সাজা পেতে হবে। পরের কয়েকদিন এভাবেই কাটতে লাগল। রাহুল রোজ কাজে যায়, অনন্যা বাড়িতে থাকে। পাড়ার লোক মাঝে মাঝে উঁকি দিয়ে দেখে, কিন্তু কেউ প্রশ্ন করে না। সরলা দেবী সব সামলে নিতেন। অনন্যা নিজের মনকে পড়াশোনায় লাগানোর চেষ্টা করল। সে বলল যে সে অনলাইন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু মাঝপথে সব থেমে গেছে। রাহুল কোনো কথা না বলে একদিন একটি পুরনো ল্যাপটপ বাড়িতে নিয়ে এলো। কাজে আসবে, শুধু এইটুকু বলল। অনন্যা অবাক হয়ে গেল। কেউ তার কাছ থেকে বদলে কিছুই চায়নি। এই অনুভূতি তাকে অস্বস্তিও দিচ্ছিল, আবার নিরাপদও মনে করাচ্ছিল। রাতে সে অনেকক্ষণ ভাবল, সে কি এখানে থেকে ভুল করছে? কিন্তু প্রতিবার মন বলছিল যে এখানে তাকে মানুষ হিসাবে গণ্য করা হচ্ছে। একদিন রাহুলের মা ধীরে বললেন, আমি কি তোর বাড়িতে কথা বলতে যাব? অনন্যা ঘাবড়ে গেল। তার বাবার মুখ মনে পড়ে গেল। সে মাথা নেড়ে মানা করল, এখন না, একটু সময় দিন। সরলা দেবী জোর দিলেন না। সময়ের সাথে অনন্যা আর রাহুলের মধ্যে কথাবার্তা বাড়তে লাগল। কথাগুলো খুব গভীর ছিল না, সাধারণ দৈনন্দিন ছিল, কিন্তু ওই কথাগুলোতেই বিশ্বাস জন্ম নিচ্ছিল। রাহুল কখনো তার চোখের দিকে তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করত না, এবং সম্ভবত এই বিষয়টি অনন্যাকে সবচেয়ে বেশি শান্তি দিত। এক সন্ধ্যায় অনন্যা ছাড়ে দাঁড়িয়েছিল। আকাশে তারা ছিল। সে নিজেকে প্রশ্ন করল,
জীবন কি সত্যি শেষ হয়ে গিয়েছিল, নাকি এটি শুধু একটি মোড় ছিল? নিচ থেকে রাহুলের গলা এলো, চা খাবে? সে হেসে দিল। এই হাসিটা ছোট ছিল, কিন্তু খাঁটি ছিল। সেই মুহূর্তে অনন্যা বুঝতে পারল না যে যে বাড়িতে সে আশ্রয় নিতে এসেছিল, সেই বাড়িটিই ধীরে ধীরে তার শক্তি হয়ে উঠছে। আর যে মানুষটিকে সে শুধু সাহায্যকারী ভাবছিল, সে তার গল্পে এক নতুন ভূমিকা নিতে চলেছে। কিন্তু এখনও অনেক কিছু বাকি ছিল। সমাজ, পরিবার আর সেই সত্যি, যার সাথে মোকাবিলা না করে সামনে এগিয়ে যাওয়া অসম্ভব ছিল। দিন ধীরে ধীরে এগোচ্ছিল, কিন্তু অনন্যার ভেতরে সময় যেন থমকে গিয়েছিল। সকালে ওঠে, কাজে হাত লাগায়, তারপর ল্যাপটপ খুলে পড়তে বসে। বাইরে থেকে দেখলে মনে হবে তার জীবন এখন স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু সত্যিটা ছিল তার ভেতরে প্রতি মুহূর্তে একটি প্রশ্ন বেঁচে আছে। এই স্থবিরতা কখন ভাঙবে এবং কোন দিকে যাবে? রাহুলের বাড়ি এখন তার কাছে আর ভয়ঙ্কর মনে হতো না। ভয় লাগত বাইরের পৃথিবী থেকে। সেই পৃথিবী যেখানে নাম, সম্মান আর লোকে কি বলবে মানুষের চেয়েও বড় হয়ে যায়। অনেক সময় সে ছাদে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকাত, যেন কোনো অজানা বিপদের পদধ্বনি খুঁজছে। একদিন দুপুরে সরলা দেবী বললেন, মা, কিছু সিদ্ধান্ত দেরিতে হলেও ঠিক হয়, কিন্তু হয় অবশ্যই। অনন্যা বুঝে গেল কথাটি তাকে নিয়েই। সে ধীরে জিজ্ঞেস করল, যদি কেউ আমাকে গ্রহণ করতেই না চায়? সরলা দেবী না ভেবেই বললেন, তাহলে ভগবান অন্য কারো মনে জায়গা বানিয়ে দেন। ওই দিন সন্ধ্যায় মহল্লায় চাঞ্চল্য ছিল। কেউ ফিসফিস করে বলছিল যে একটি মেয়ে পরের বাড়িতে থাকছে। কেউ বলল এটা ঠিক নয়। রাহুলের প্রথমবার রাগ হল। সে মাকে বলল, যদি কারো সমস্যা থাকে তবে আমার সাথে কথা বলুক। কিন্তু সরলা দেবী তাকে শান্ত করলেন। লোকেরা কথা বলবেই, তিনি বললেন, তোমাকে শুধু সত্যিতে অটল থাকতে হবে। অনন্যা এসব শুনছিল। তার মনে হলো তার কারণে এই বাড়ির শান্তি নষ্ট হচ্ছে। রাতে সে রাহুলকে বলল, আমি এখানে বোঝা হয়ে যাচ্ছি। রাহুল প্রথমবার পরিষ্কার শব্দে জবাব দিল, যদি বোঝা হতে তবে মা একদিনও থাকতে দিত না। এই কথাটি অনন্যার মনে গভীরভাবে গেঁথে গেল। পরের দিন একটি অপরিচিত নম্বর থেকে কল এলো। অনন্যা ফোন দেখে হাত কাঁপতে লাগল। নম্বরটি বাড়ির ছিল। সে কল কেটে দিল। কিছুক্ষণ পর আবার ফোন এলো। এইবার সে তুলল। ওপাশ থেকে বাবার গলা ছিল, কঠোর, ঠান্ডা। তুমি বেঁচে আছো? শুধু এই একটি প্রশ্ন। অনন্যার গলা দিয়ে আওয়াজ বের হলো না। ফোন কেটে গেল। সেই রাতে সে খুব কাঁদল। প্রথমবার রাহুল আর তার মায়ের সামনে সে বলল, আমি ভুল ছিলাম, কিন্তু এতটাই নয় যে মৃত বলে ধরে নেওয়া হবে। সরলা দেবী তাকে বুকে জড়িয়ে ধরলেন। রাহুল চুপচাপ দাঁড়িয়ে রইল। সেই মুহূর্তে সে ঠিক করল যে যাই হয়ে যাক সে অনন্যাকে একা ছাড়বে না। কিছুদিন পর রাহুলের বাবা কিষানলাল বাড়িতে ফিরলেন। তিনি অনন্যাকে দেখলেন, পুরো ঘটনা শুনলেন। অনেকক্ষণ চুপ থেকে বললেন, ভুল সে করেছে, কিন্তু সাজা আমরা কেন দেব? এই বাক্যটি যেন বাড়ির দেয়ালে গেঁথে গেল। অনন্যা প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। সময় কাটতে লাগল। অনন্যার পড়াশোনা আবার গতি পেল। সে একটি পরীক্ষা দিল। ফলাফল আসা এখনও বাকি ছিল। অপেক্ষা এখন আর কোনো মানুষের ছিল না, ছিল ফলের। প্রতি সকালে সে ইমেল খুলত। প্রতি সন্ধ্যায় আশা আর ভয়ের মাঝে দুলত। এরই মধ্যে অমিতের এক বন্ধু কল করল। অনন্যা ফোন তুলল না, কিন্তু রাহুল দেখে ফেলল। সে কিছু জিজ্ঞেস করল না, শুধু বলল, যদি সত্যি সামনে আসে তবে কষ্ট হবে, কিন্তু সত্যি আসতে দেরি করে না। এই বাক্যটি অনন্যাকে সারা রাত ঘুমাতে দেয়নি। এক রবিবারে রাহুলের মা বললেন, যদি তোর বাড়ির লোক না আসে তবে কি তুই সারা জীবন লুকিয়ে বাঁচবি? অনন্যা প্রথমবার পরিষ্কারভাবে বলল, না। এই শব্দগুলো তার নিজের ছিল, এবং ওই মুহূর্তেই সে অনুভব করল যে সে বদলে যাচ্ছে। সন্ধ্যায় রাহুল তাকে জিজ্ঞেস করল, যদি তোমাকে এখান থেকে চলে যেতে হয়? অনন্যা জবাব দিল না। সে জানত এই প্রশ্নটি শুধু জায়গার নয়, সম্পর্কের। সে আকাশের দিকে তাকালো এবং বলল, আমাকে আর পালাতে হবে না। ওই রাতেই পরীক্ষার ফলাফল এলো। অনন্যা পাশ করেছিল। তার চোখে জল ছিল, সুখের, ভয়ের আর সেই সংগ্রামের, যা এখনও পুরোপুরি শেষ হয়নি। রাহুলের মা মিষ্টি বানালেন। রাহুল প্রথমবার প্রাণ খুলে হাসল। কিন্তু সেই খুশির মাঝেই দরজায় কড়া নাড়ল কেউ। তিনজন লোক বাইরে দাঁড়িয়েছিল, আর তাদের মধ্যে একটি মুখ এমন ছিল যা দেখে অনন্যার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এই সেই মুহূর্ত, যার অপেক্ষা শুধু অনন্যা নয়, পুরো গল্পটিই করছিল। দরজায় দাঁড়ানো ওই মুখটি অন্য কেউ নয়, বরং অমিত ছিল। সেই অমিত, যার একটি মেসেজে অনন্যা ঘর ছেড়ে এসেছিল, আর যার একটি সিদ্ধান্তে সে পার্কের ওই বেঞ্চে পৌঁছেছিল। তার সাথে আরও দুজন ছিল, একজন মধ্যবয়সী লোক আর এক মহিলা। অনন্যা বুঝে গেল এরা তার বাবা মা। কয়েক সেকেন্ড কেউ কথা বলল না। রাহুলের মাই সামনে এগিয়ে জিজ্ঞেস করলেন,
কার সাথে দেখা করতে চান? অমিতের নজর অনন্যার ওপর পড়ল। তার চোখে না ছিল লজ্জা না অনুশোচনা, ছিল শুধু এক অদ্ভুত আনুষ্ঠানিকতা। সে বলল, আমি একে বাড়িতে নিয়ে যেতে এসেছি। অনন্যার বুক দুরু দুরু করতে লাগল। যে বাড়িটি তাকে আশ্রয় দিয়েছিল, সেই বাড়ির দরজায় এখন ওই লোকটি দাঁড়িয়ে, যে তাকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছিল। রাহুল সেখানেই দাঁড়িয়ে সব দেখছিল। তার মুখে রাগ ছিল না, ছিল এক কঠোর নীরবতা। অনন্যার বাবা গম্ভীর গলায় বললেন, অনেক তামাশা হয়েছে, এবার চল, সম্মান এখনো বেঁচে যেতে পারে। এই কথাগুলো অনন্যাকে বিঁধল। সম্মান, যা বাঁচানোর মামে তাকে ত্যাগ করা হয়েছিল। রাহুলের মা শান্তভাবে বললেন, ভেতরে আসুন। কথা দরজায় হয় না। সবাই ভেতরে এলো। ঘরের পরিবেশ ভারী হয়ে উঠল। অমিত চুপচাপ দাঁড়িয়েছিল, যেন সে এখানে শুধু নিয়ম পালন করতে এসেছে। অনন্যা প্রথমবার নিজে বলার সাহস সঞ্চয় করল। তার গলা কাঁপছিল, কিন্তু শব্দগুলো পরিষ্কার ছিল। আপনি আমাকে নিতে আসেননি, আপনি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চান যেন আমি কোনো বস্তু। তার মা চোখ নামিয়ে নিলেন। বাবা বললেন, ভুল তোমার হয়েছিল। অনন্যা মাথা নাড়ল। হ্যাঁ, ভুল আমার হয়েছিল। বিশ্বাস করা আমার ভুল ছিল। কিন্তু আমাকে একা ছেড়ে দেওয়াটা আমার নয়, ওর ভুল ছিল। সে অমিতের দিকে তাকালো। অমিত নজর ফিরিয়ে নিল। রাহুলের বাবা কিষানলাল, যিনি এতক্ষণ চুপ ছিলেন, বললেন, মেয়ে ভুল করেছে, কিন্তু আমরা তাকে মানুষ হিসেবে রেখেছি। যদি আপনারা তাকে নিয়ে যেতে চান, তবে ওর ইচ্ছে জিজ্ঞেস করুন। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। সবার নজর অনন্যার ওপর স্থির হল। এটি সেই মুহূর্ত যা সে সপ্তাহ ধরে ভয় পাচ্ছিল। কিন্তু অদ্ভুত বিষয় হল, এখন তার আর ভয় লাগছিল না। সে দীর্ঘশ্বাস নিল এবং বলল, আমি কোথাও যাব না। যেখানে আমাকে বোঝা মনে করা হবে সেখানে না। যদি ফিরতে হয়, তবে সম্মানের সাথে, নয়তো নয়। তার বাবার মুখ কঠোর হয়ে গেল। তবে কি তুমি এই বাড়িতেই থাকবে? অনন্যা শান্ত স্বরে বলল, আমি ওই বাড়িতে থাকব যেখানে আমার ভয় লাগে না। অমিত প্রথমবার মুখ খুলল। অনন্যা, কথা বাড়িও না। আমি তোমাকে ছেড়ে দিয়ে ঠিকই করেছিলাম। এটা শুনে রাহুল আর থাকতে পারল না। সে বলল, ঠিক করলে আজ এখানে দাঁড়িয়ে থাকতে না। কিছুক্ষণ পর অনন্যার মা সামনে এগিয়ে এলেন। তার চোখে জল ছিল। মেয়ে, যদি তুই খুশি থাকিস, তবে আমরা জোর করব না। বাবা কিছু বলতে চাইলেন, কিন্তু চুপ হয়ে গেলেন। হয়তো প্রথমবার তারা অনুভব করলেন যে মেয়ে এখন আর বাচ্চা নেই। তারা উঠে চলে গেলেন। অমিত যাওয়ার সময়ও একবারও পেছনে ফিরে তাকাল না। দরজা বন্ধ হল। অনন্যা সেখানেই দাঁড়িয়ে রইল। তার ভেতরে কিছু একটা ভাঙছিল, আবার কিছু একটা জুড়ছিল। রাহুলের মা তার হাত ধরলেন। এখন সিদ্ধান্ত তোর, ভয় দিয়ে নয়, বুদ্ধি দিয়ে। সেই রাতে অনন্যা অনেক রাত পর্যন্ত জেগেছিল। কিন্তু এই জেগে থাকাটা ভয় থেকে ছিল না। এটি ছিল সেই নতুন পথের সূচনা যা সে নিজে বেছে নিয়েছিল। আর সেখান থেকেই তার জীবনের শেষ এবং সবচেয়ে কঠিন অধ্যায় শুরু হতে যাচ্ছিল। পরের দিন সকালে হালকা আলো ঘরে ছড়িয়ে পড়েছিল, কিন্তু অনন্যার চোখ অনেক আগে থেকেই খোলা ছিল। সে জেগেছিল না, সে শুধু শুয়ে ভাবছিল। কাল রাতের প্রতিটি শব্দ, প্রতিটি মুখ, প্রতিটি নীরবতা তার মাথায় ঘুরছিল। অমিতের হঠাৎ সামনে আসা, বাবার কঠোর কণ্ঠ, মায়ের নিচু নজর, সবকিছু যেন একসাথে ফিরে এসেছিল। কিন্তু এইবারের তফাৎ হল, অনন্যা ঘাবড়ে যায়নি। তার ভেতরে কোনো ভাঙন ছিল না, ছিল এক গভীর ক্লান্তি, আর তার নিচে এক অদ্ভুত দৃঢ়তা। সে ধীরে ধীরে উঠল, জানলার কাছে গিয়ে বাইরে তাকালো। ওই একই মহল্লা, একই সকালের আওয়াজ, একই জীবন। কিন্তু এখন সে নিজে বদলে গেছে। সে অনুভব করল যে কাল পর্যন্ত সে অপেক্ষায় ছিল, আর আজ সে সিদ্ধান্তে আছে। এই তফাৎ ছোট ছিল না। রান্নাঘর থেকে সরলা দেবীর আওয়াজ এলো, মা, চা রেখেছি। অনন্যা ঘুরে জবাব দিল, আসছি। ওই গলায় এখন আর জড়তা ছিল না। এই বাড়িটি এখন আর তার কাছে ধারের মনে হতো না। রাহুল বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে অনন্যার দিকে তাকালো এবং শুধু বলল, আজ বাজারে অনেক কাজ আছে। অনন্যা মাথা নাড়ল। কোনো প্রশ্ন নেই, কোনো চিন্তা নেই। এটি ছিল সেই বিশ্বাস যেখানে জবাব চাইতে হয় না। দিনের বেলায় অনন্যা নিজেকে কাজে ডুবিয়ে দিল। ল্যাপটপ খুলল, নোটস তৈরি করল, পরের সপ্তাহের ইন্টারভিউয়ের প্রস্তুতি নিল। সে জানত, এখন তার কোনো সহায়ের প্রয়োজন নেই, শুধু নিজের দিশার প্রয়োজন। কাল যারা তাকে নিতে এসেছিল, তারা আসলে তাকে ওই জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল যেখানে সে ভয় পেয়ে বাঁচত। আর এখন সে সেখানে ফিরে যাওয়ার মেয়ে নয়। দুপুরে তার ফোন বাজল, বাড়ির নম্বর। এইবার সে কল কাটল না। হ্যাঁ বাবা, সে শান্ত গলায় বলল। ওপাশে কিছুক্ষণ নীরবতা ছিল। তারপর ভারী গলায় শোনা গেল, তা ঠিক আছিস? অনন্যা জবাব দিল, হ্যাঁ, আগের চেয়েও বেশি। বাবা কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দ খুঁজে পেলেন না। হয়তো প্রথমবার তারা বুঝতে পারলেন যে মেয়ে এখন আর প্রশ্ন নয়,
বরং উত্তর হয়ে উঠেছে। ফোন রাখার পর অনন্যা অনেকক্ষণ বসে রইল। তার কোনো জয়ের অহংকার ছিল না, কোনো বদলার আনন্দ ছিল না, শুধু এই স্বস্তি ছিল যে সে নিজেকে হারায়নি। সন্ধ্যায় রাহুল ফিরল। সে দেখল অনন্যা শান্ত, কিন্তু এক অন্যভাবে। সব ঠিক আছে? সে জিজ্ঞেস করল। অনন্যা হেসে বলল, এখন হ্যাঁ। রাহুল বেশি কিছু জিজ্ঞেস করল না। সে বুঝে গিয়েছিল যে কিছু যুদ্ধ একা লড়তে হয়, আর কিছু জয় হয় কোনো শোরগোল ছাড়াই। রাতে সরলা দেবী অনন্যার মাথায় হাত রাখলেন এবং বললেন, মা, প্রতিটি মা বাবা দেরিতে হলেও বুঝে যান। অনন্যা প্রথমবার বলল, আমি তাদের ওপর রাগ করি না, আমি শুধু এখন আর নিজের ওপর রাগ করি না। সরলা দেবীর চোখ ভিজে উঠল। কয়েক সপ্তাহ পর অনন্যা চাকরির অফার পেল। সেটি খুব বড় কোনো পদ ছিল না, কিন্তু এটি ছিল তার নিজের পরিশ্রমের ফল। যেদিন সে অফার লেটার হাতে নিল, সে কাঁদল না। সে শুধু চোখ বন্ধ করল এবং একটি দীর্ঘশ্বাস নিল, যেন এক দীর্ঘ সফর পূর্ণ হল। ওই দিনই সন্ধ্যায় সে একা ওই একই পার্কে গেল। ওই একই বেঞ্চ, একই পথ। সে বেঞ্চে বসে চারদিকে তাকালো। তার মনে পড়ল কিভাবে সে সকাল থেকে রাত পর্যন্ত সেখানেই বসেছিল, ভীত, বিধ্বস্ত, আর কারো আশার অপেক্ষায়। আজ সে সেখানেই বসেছিল, কিন্তু তফাৎ ছিল এটাই যে এখন আর তার কারোর জন্য অপেক্ষা নেই। সে মনে মনে বলল, ধন্যবাদ আমাকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ যদি তুমি আমায় না ছাড়তে, তবে হয়তো নিজেকে কখনো বেছে নিতে পারতাম না। অনন্যা উঠল এবং পার্ক থেকে বেরিয়ে এলো। পেছনে ফিরে তাকালো না। কিছু জায়গা স্মৃতির জন্য হয়, ফেরার জন্য নয়। বাড়ি ফেরার পথে সে অনুভব করল, জীবন তাকে সব কিছু দেয়নি, কিন্তু যা দিয়েছে তা ছিল সবচেয়ে জরুরি: সাহস, আত্মসম্মান আর নিজের ওপর বিশ্বাস। এখন অনন্যা কোনো গল্পের শিকার ছিল না, সে তার নিজের গল্পের লেখিকা হয়ে উঠেছিল, আর এটাই ছিল তার সবচেয়ে বড় জয়। বন্ধুরা, এই গল্প থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে জীবনের সবচেয়ে বড় ধোঁকা সেই দেয় যাকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, কিন্তু সেই জীবন আমাদের এমন কিছু মানুষও দেয় যারা কোনো সম্পর্ক ছাড়াই নিজের সবকিছু দিয়ে দেয়। অনন্যার ভুল তার দুর্বলতা হয়নি, বরং সেটাই তার শক্তিতে পরিণত হয়েছে। সে ভেঙে পড়েও নিজেকে গুছিয়েছে, পরিস্থিতির সাথে লড়েছে, এবং এটা প্রমাণ করেছে যে মানুষের ভবিষ্যৎ তার অতীত দিয়ে নির্ধারিত হয় না। এই গল্প আমাদের এটাও শেখায় যে যে কঠিন সময় সাথে ছেড়ে দেয় সে কোনোদিনই নিজের ছিল না, আর যে কোনো লোভ ছাড়াই সাহায্য করে সেই আসল পরিবার হয়, চাই তার রক্তের সম্পর্ক থাকুক বা না থাকুক। এবার নিজেকে প্রশ্ন করুন, যদি আপনি অনন্যার জায়গায় হতেন, তবে কি আপনি ভয় পেয়ে পিছিয়ে যেতেন, নাকি নিজের ভাগ্য নিজে লিখতেন? ভুল করা ব্যক্তিকে কি সবসময় সাজা পাওয়া উচিত, নাকি তাকে শুধরে নেওয়ার একটি সুযোগ অবশ্যই দেওয়া উচিত? কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখুন, কারণ আপনার চিন্তা অন্য কারো জীবন বদলে দিতে পারে। যদি গল্পটি মন ছুঁয়ে যায়, তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। এটি তাদের কাছে শেয়ার করুন যাদের আজ সাহসের প্রয়োজন। আর এমন সত্য, আবেগঘন এবং জীবনমুখী গল্পের জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটি হয়তো আপনার নিজের জীবনের সাথে মিলে যেতে পারে। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন।